আমার স্নেহের শিক্ষার্থীরা, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ এখলাসুর রহমান কবির, প্রভাষক রসায়ন, তোমাদের নিয়মিত এই গ্রুপে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে রসায়ন ক্লাস দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। পরম করুণাময়ের কাছে আমরা এই দোয়াই করি, সবাই সুস্থ থাকো। প্রিয় শিক্ষার্থী, আমাদের অধ্যক্ষ মহোদয়ের অনুপ্রেরণায় এবং সার্বিক সহযোগিতায় আমরা নিয়মিতভাবে অনলাইন ক্লাস নিচ্ছি এবং তোমাদের সামনের পরীক্ষাগুলো নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি যে কীভাবে ক্লাসগুলো নেওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আশা করি যে তোমরা আমার ক্লাসগুলো দেখছো এবং ক্লাসগুলো দেখে উপকৃত হচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে অনুরোধ করব যারা নিয়মিত ক্লাসগুলো দেখে এবং তোমাদের পড়া যতটুকু সম্ভব দ্রুত এগিয়ে নেওয়া যায় এটা চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা শত প্রতিকূলতার মধ্যে থেকেও আমরা ক্লাসগুলো নিচ্ছি যাতে আমরা সার্বিকভাবে তোমাদের উপকার করতে পারি, সেটা চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি কোনো সমস্যা হয় আমাদেরকে অবশ্যই জানাবে এবং আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব যাতে তোমাদের সমস্যার সমাধান করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমরা তোমাদের এই গ্রুপে আমরা অধ্যায় ৮ নিয়ে কথা বলেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থী, অধ্যায় ৮-এর ধারাবাহিকতায় আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকে যাব। তোমরা গতদিন দেখেছ আমরা তড়িৎ পরিবাহিতা এবং তড়িৎ বিশ্লেষণ নিয়ে কথা বলেছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি আজকে হাতে কলমে দেখার চেষ্টা করব এবং তার কৌশল দেখার চেষ্টা করব। এবং এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আমি অনেক সময় দেখেছি যে এই টপিক থেকে একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের আসতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের কিছু লেখার আগে আমার সাথে একটা তড়িৎ বিশ্লেষণ কোর্স দেখবে। আমি কোর্সের একটা ছবি তোমাদেরকে দেখাবো, এটা নিয়ে ব্যাখ্যা করব, তারপরে আমাদের খাতায় সেই লেখাটুকুকে লিপিবদ্ধ করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের টপিকটা হলো তড়িৎ বিশ্লেষণ ও তড়িৎ বিশ্লেষণ কোষ। স্নেহের শিক্ষার্থীরা, তড়িৎ বিশ্লেষণ একটি প্রক্রিয়ার নাম, যে প্রক্রিয়ায় তড়িৎ দ্বারা কোনো পদার্থ বিশ্লেষিত হয়ে যাবে। তোমাদেরকে আমি গত ক্লাসে বলেছি সকল পদার্থ তড়িৎ বিশ্লেষণ নয়। যে সকল পদার্থ মূলত আয়নিক যৌগ, সেই আয়নিক যৌগগুলো গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষিত হয় এবং গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নের সাহায্যে বিদ্যুৎ পরিবহন করে। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে তড়িৎ বিশ্লেষণ হবে দুইভাবে, একটা গলিত অবস্থায় আর একটা দ্রবীভূত অবস্থায়, যদিও দুইটার মধ্যে কিছুটা পার্থক্য আছে। আমি তোমাদেরকে আগে প্রথমে গলিত বা বিগলিত অবস্থায় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণটি দেখিয়ে নিচ্ছি, তারপরে আমরা দ্রবীভূত অবস্থায় নিয়ে কথায় যাব। আমি এখন দেখাবো বিগলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন NaCl কে বিগলিত করব, অর্থাৎ NaCl কে তাপ দিয়ে গলিয়ে ফেলব, তখন বেগে হবে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই বিগলিত NaCl কে তড়িৎ বিশ্লেষণ করতে হলে নিঃসন্দেহে একটা পাত্রে বিগলিত সোডিয়াম ক্লোরাইডকে আমাকে নিতে হবে এবং ওই পাত্রে তড়িৎ প্রবাহ চালনা করতে হবে। তোমরা ভালো করেই জানো আমরা যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করব, ধরো একটা কাঁচ পাত্র বা প্লাস্টিকের পাত্র, এই পাত্রে আগে একটা ব্যাটারি দিব, এখানে
সুপ্রিয় শিক্ষার্থীরা, ব্যাটারি প্লাস এবং মাইনাস অথবা কখনো কখনো দেখবা একটা লম্বা দাগ একটা খাটো দাগ দিয়ে প্রকাশ করে থাকে। এখন দুইটা প্রান্তের সাথে দুইটা ধাতব তার আমরা যুক্ত করে দেব। এই ধাতব তার দুইটি একই পদার্থের বা ভিন্ন পদার্থের হতে পারে। তবে আমরা সাধারণত তামা এবং দস্তা, কপার এবং জিঙ্ককে দণ্ড হিসেবে যুক্ত করে থাকি। তবে আমি তড়িৎ দাগ বা দণ্ড হিসেবে কোন ধাতু নিব অনেক সময় আমার প্রয়োজনীয়তার উপর নির্ভর করে। আমি কখন কোনটা ব্যবহার করব এটা নিয়েও আমরা ক্লাসের আজকে পরের দিকে কথা বলব। সুপ্রিয় শিক্ষার্থী, আগে সিম্পল ব্যাখ্যাটুকু আগে দিয়ে নেই, তারপরে আমরা এই বিশদ ব্যাখ্যায় যাব। তাহলে আমাদের কথা হলো, আমি এখানে করব বিগলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। অর্থাৎ এখানে রাখবো আমি বিগলিত NaCl। স্নেহের শিক্ষার্থীরা, NaCl যেহেতু বিগলিত অবস্থায় রেখেছি, এখানে থাকবে Na+ এবং Cl-। যে দণ্ডটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত, আপাতত বলবো এটা ঋণাত্মক দণ্ড। যে দণ্ডটি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত, আমি তাকে বলতেছি ধনাত্মক দণ্ড। চলো আমি এখন দেখব এই ঋণাত্মক দণ্ডে এবং ধনাত্মক দণ্ডে কি ঘটনা ঘটবে। স্বাভাবিকভাবে এই দণ্ড তোমরা দেখবে ধনাত্মক আয়নটি ধনাত্মক দণ্ডের দিকে এবং ঋণাত্মক আয়নটি ঋণাত্মক দণ্ডের দিকে যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা দেখি কোন দণ্ডে কী ধরনের বিক্রিয়া হয় তা আমরা দেখি। শিক্ষার্থী বন্ধুরা, এই ধনাত্মক আয়ন যদি এই দণ্ডের দিকে যায়, তোমরা সবাই জানো ধনাত্মক আয়নকে আমরা বলি ক্যাটায়ন, ঋণাত্মক আয়নকে আমরা বলি অ্যানায়ন। এই ক্যাটায়ন যখন এই দণ্ডের দিকে যাবে, তখন এই দণ্ডের নাম আমাদের নতুন করে রাখবো ক্যাথোড। এর নাম ক্যাথোড কেন? যেহেতু এই দণ্ডে ক্যাটায়ন যাচ্ছে, আর অ্যানায়ন যাবে এই দণ্ডে, এর নাম হবে এই জন্য অ্যানোড। অর্থাৎ ক্যাথোড এবং অ্যানোড এর নামটা হয়েছে কোন আয়নটি ওই দণ্ড কর্তৃক আকর্ষিত হয় তার উপরে। অথবা কেউ কেউ এটাও বলে যে এই দণ্ডের নাম ক্যাথোড। ক্যাথোড যেহেতু ধনাত্মক আয়নকে আকর্ষণ করে, এই জন্য তার নাম ক্যাটায়ন। অ্যানোড যেহেতু ঋণাত্মক আয়নকে আকর্ষণ করে, তার নাম অ্যানায়ন। হ্যাঁ, আমরা এই কথাও কিন্তু বলতে পারি। স্নেহের শিক্ষার্থীরা, আমার জানতে মন চাবে এখন যে আয়নগুলো ওই দণ্ডে গিয়ে কি করবে, কাজটা কি। স্বাভাবিকভাবেই ক্যাটায়নের ইলেকট্রনের ঘাটতি আছে। ইলেকট্রনের ঘাটতি থাকার কারণে সে এই দণ্ড কর্তৃক আকর্ষণ হলে ওই দণ্ড থেকে সে একটি ইলেকট্রন গ্রহণ করবে। অর্থাৎ আমি বলতে চাই, এই সোডিয়াম প্লাস এই ক্যাথোডে গিয়ে একটি ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। তখন এই বিক্রিয়াটা হবে বিচরণ বিক্রিয়া। আর ক্যাথোডে ঘটেছে বলে দেখবো আমরা ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া। কারণ ক্যাথোডে এবং অ্যানোডে টোটাল প্রক্রিয়ার নাম হলো কোষ বিক্রিয়া। অর্ধেকটুকু হলো ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া, বাকি অর্ধেকটুকু আপনাকে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া বলতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু খাতায় দেখো, আমরা লিখতেছি, বোর্ডে দেখো, ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া বা বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া কি বিক্রিয়া হবে? সোডিয়াম প্লাস একটি ইলেকট্রন গ্রহণ করে হয়ে যাবে সোডিয়াম। সুপ্রিয় শিক্ষার্থী, যেহেতু ক্যাথোডে এখানে বিজারণ বিক্রিয়া হয়েছে, সেহেতু ক্যাথোডের একটা নাম হবে বিজারণ তড়িৎদ্বার। বিজারণ তড়িৎদ্বার। সুপ্রিয় শিক্ষার্থী, অপর থেকে এই Cl- যাবে অ্যানোডে, অ্যানোডে গিয়ে কিন্তু Cl- একটা ত্যাগ করবে, সেটা হবে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া।
অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া। শিক্ষার্থীরা Cl মাইনাস সেখানে জারণ বিক্রিয়া হবে বা জারণ অর্ধ বিক্রিয়া। Cl মাইনাস মাইনাস ইলেকট্রন Cl বা 2Cl মাইনাস 2 ইলেকট্রন Cl2। এই জন্য এটা একটা নাম হবে জারণ তড়িৎদ্বার। জারণ তড়িৎদ্বার। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা পরিষ্কার ভাষায় লক্ষ্য করলে যে আমাদের অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটেছে এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটেছে। অর্থাৎ অ্যানোডে অ্যানায়ন Cl মাইনাস গিয়ে একটি ইলেকট্রন ত্যাগ করে Cl হয়েছে, বা যদি অণু চিন্তা করি তাহলে Cl2 গ্যাস হয়েছে। আর ক্যাথোডে আমরা লক্ষ্য করলাম যে সোডিয়াম ধাতু জমা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তড়িৎ প্রবাহ চালনা করে এভাবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া দেখতে পারি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, চলো তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞা বা ব্যাখ্যাটা লিখে তারপরে তোমাদের খাতায় এটা লেখার সুযোগ দিব। আমি খাতায় লিখো, বিগলিত বা দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তাকে তড়িৎ বিশ্লেষণ বলে। আমি আবার বলছি, বিগলিত বা দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তাকে তড়িৎ বিশ্লেষণ বলে। এবং যে তড়িৎ কোষে রাসায়নিক বিক্রিয়া ঘটে তাকে তড়িৎ বিশ্লেষণ কোষ বলে। যে তড়িৎ কোষে রাসায়নিক বিক্রিয়া ঘটে তাকে তড়িৎ কোষ বলে। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা এখন একটু কষ্ট করে বোর্ডের লেখাটুকু উঠিয়ে নেবে। আমি বোর্ডের মধ্যে বিক্রিয়া লিখে রাখলাম, তোমরা একটু বোর্ডে এই বিক্রিয়াটা উঠিয়ে নাও স্যার। আমার বিশ্বাস তোমরা লেখার পাশাপাশি এটা লিখে নিয়েছো। আমরা এই টপিকের সাথে সম্পর্ক রেখে একটা কোয়েশ্চেন দিতে চাই। শিক্ষার্থীরা তোমাদের খাতায় একটা কোয়েশ্চেন লিখে রাখো। প্রশ্ন: চিত্রসহ তড়িৎ বিশ্লেষণের কৌশল ব্যাখ্যা করো। চিত্রসহ তড়িৎ বিশ্লেষণের কৌশল ব্যাখ্যা করো। চিত্রসহ তড়িৎ বিশ্লেষণের কৌশল ব্যাখ্যা করো। আরেকটি কোয়েশ্চেন লেখো, দেখাও যে তড়িৎ বিশ্লেষণ একটি জারণ বিজারণ বিক্রিয়া। দেখাও যে তড়িৎ বিশ্লেষণ একটি জারণ বিজারণ বিক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে এখানে তড়িৎ বিশ্লেষণে জারণ এবং বিজারণ বিক্রিয়া হয়েছে। এখানে Cl মাইনাস 2 ইলেকট্রন ত্যাগ করে Cl2 হয়েছে, তাহলে এখানে জারণ বিক্রিয়া হয়েছে। আর এখানে সোডিয়াম একটা গ্রহণ করে সোডিয়াম হয়েছে, বিজারণ বিক্রিয়া হয়েছে। সবসময় তড়িৎ বিশ্লেষণে জারণ বিক্রিয়া হবে। তবে একটা জিনিস খেয়াল করবে স্যার, আমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে
যে অ্যানোডকে জ্বালন্তরির দ্বার বলা হয় কেন? কারণ অ্যানোডে কিন্তু সবসময় জ্বালন বিক্রিয়া হবে। এটা তড়িৎবিশ্লেষণ কোষ হোক বা তড়িৎচাষণের কোষ হোক, সবসময় অ্যানোডে জ্বালন বিক্রিয়া হয় আর ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয়। শিক্ষার্থী বন্ধুরা, আসলে তাই নয়, তোমরা অবশ্যই মাথায় খেয়াল রাখবে, সকল তড়িৎ কোষে বাম পাশে যে তড়িৎ দ্বারটি আছে সেখানে হবে জ্বালন বিক্রিয়া, আর ডান পাশে যে তড়িৎ দ্বারটি আছে সেখানে হবে বিজারণ বিক্রিয়া। এটাও কিন্তু আমাদের বিবেচ্য বিষয়। আমি তোমাদেরকে দুইটা সংজ্ঞা লিখে দিব যে অ্যানোড এবং ক্যাথোড কাকে বলে। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের অবশ্যই এটা কাজে লাগবে। সবাই একটু খাতায় লিখবে অ্যানোড। অ্যানোড কাকে বলে? আমি আগে একটু বলে রাখি, অ্যানোডের দুইটা ব্যাখ্যা তুমি বলতে পারো। একটা হলো যে তড়িৎ দ্বারটি, যে তড়িৎ দ্বারটি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাকে অ্যানোড বলে, বা যে তড়িৎ দ্বারে জ্বালন বিক্রিয়া ঘটে তাকে অ্যানোড বলে। আমি এই দুটা কথাকে একবারে নিয়ে এসে অ্যানোডের একটা সংজ্ঞা তোমাদেরকে লিখে দেব। সুপ্রিয় সব বন্ধুরা, আমাদের খাতায় সংজ্ঞা লেখো। অ্যানোড দেখো, যে তড়িৎ দ্বার ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে, যে তড়িৎ দ্বার ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে এবং জ্বালন বিক্রিয়া ঘটে, সেই তড়িৎ দ্বারকে অ্যানোড বলে। নিচে দেখো ক্যাথোড। যে তড়িৎ দ্বারটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে, এবং বিজারণ বিক্রিয়া ঘটে তাকে ক্যাথোড বলে। আমার বিশ্বাস তোমরা সংজ্ঞাটা লিখতে পেরেছ। এখন নিচে একটা সংজ্ঞা প্রশ্ন লিখে রাখবে, উত্তরটা আমাদের কথা প্রসঙ্গে হয়ে গেছে। দেখবে অ্যানোডকে জ্বালন তড়িৎ দ্বার এবং ক্যাথোডকে বিজারণ তড়িৎ দ্বার বলা হয় কেন? অ্যানোডকে জ্বালন তড়িৎ দ্বার এবং ক্যাথোডকে বিজারণ তড়িৎ দ্বার বলা হয় কেন? সুপ্রিয় বন্ধুরা, যখন এটা তোমার ব্যাখ্যা যদি আসে, অনুধাবনে আসতে পারে, তখন তুমি প্রথমে বলবে যে তড়িৎ দ্বার ব্যাটারির ধনাত্মক পদার্থে যুক্ত থাকে এবং অ্যানায়ন সেখানে ইলেকট্রন গিয়ে ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়, সেই তড়িৎ দ্বারকে অ্যানোড বলে। যেহেতু এখানে অ্যানায়ন ইলেকট্রন ত্যাগ করে জ্বালন বিক্রিয়া ঘটে, আর এই জন্য অ্যানোডকে জ্বালন তড়িৎ দ্বার বলা হয়। তবে এটা লেখার সময় তুমি অবশ্যই একটা বিক্রিয়া থ্রো করবে। অনুধাবনে শুধু সংজ্ঞার পাশাপাশি এই অনুধাবনটুকু তোমাকে লিখতে হবে। তখন তোমাদের সার্ভার আমাদেরকে 2 নাম্বার দিবে। অর্থাৎ আমরা ধরতে পারি যে অনুধাবন স্তরের প্রশ্নে সংজ্ঞা হলো জ্ঞান, আর উদাহরণটা দিয়ে তুমি যে লেখছো এটা হলো তোমার অনুধাবন, তখন তোমার নাম্বারটা ক্লিক করবে। সুপ্রিয় শিক্ষার্থী, বিপরীত ক্রমে যদি বলা হয় ক্যাথোডকে বিজারণ তড়িৎ দ্বার বলা হয় কেন, একেবারে বলবা যে তড়িৎ দ্বার ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে এবং ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়, সেই তড়িৎ দ্বারকে ক্যাথোড বলে। যেহেতু ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে, এই জন্য ক্যাথোডকে বিজারণ তড়িৎ দ্বার বলা হয়। সাথে সাথে তোমরা এই যে সোডিয়াম প্লাস ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম হয়েছে, এই বিক্রিয়াটি লিখে দেবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাসের শুরুতেই বলেছিলাম যে তড়িৎ বিশ্লেষণ শুধুমাত্র বিগলিত অবস্থায় নয়, দ্রবীভূত অবস্থায়ও হতে পারে। আমার সাথে একটু খেয়াল করো, দ্রবীভূত অবস্থায় মানে নিঃসন্দেহে একটা দ্রাবক লাগবে। সেখানে দ্রাবকটাকে পানি, যদি পানি দেই তাহলে আমি যাকে দ্রবীভূত করলাম সেই পদার্থও থাকবে এবং পানিও থাকবে। আমি তো জানি পানিও তো লবণ থাকলে যথেষ্ট পরিমাণে বিয়োজিত হয়,
তো মনে করো এখানে যদি আমি পানিও দেই, তাহলে পানি ভেঙে হবে H প্লাস এবং OH মাইনাস। তার মানে এখানে পানি থাকলে এই দ্রবণে কিন্তু এই সোডিয়াম ক্লোরাইডের পাশাপাশি পানিও থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, পানি থাকলে এখানে থাকবে H প্লাস এবং OH মাইনাস। তাহলে বলতে পারি যে এখানে ক্যাটায়নও আছে এবং কি আছে, অ্যানায়নও আছে। ক্যাটায়ন এবং অ্যানায়ন আরেকটা করে আছে শিক্ষার্থীরা, দুইটা ক্যাটায়ন আছে, একটা H প্লাস একটা সোডিয়াম প্লাস। অ্যানায়নও দুইটা, একটা Cl মাইনাস আর OH মাইনাস। তাহলে দুইটি ক্যাটায়ন বা দুইটি অ্যানায়ন থাকায় এখন কোন ক্যাটায়ন বা কোন অ্যানায়নটি যাবে তুমি কিভাবে বুঝবে? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার যথেষ্ট টেনশনের বিষয়। দুইটা ক্যাটায়নে একসাথে যেতে পারে না, দুইটা অ্যানায়ন একবার যাবে না। কারণ তড়িৎ দ্বার বা ক্যাটায়ন অ্যানায়নের ক্ষমতা, সক্রিয়তা, ঘনমাত্রা সব একরকম নয়, পার্থক্য আছে। তার মানে যদি কোন ক্যাটায়নটি আগে যাবে বা কোন অ্যানায়নটি আগে যাবে তা তিনটি শর্ত দ্বারা নিয়ন্ত্রিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাসের মধ্যে এই দ্রবণের তৈরির সময় ওই শর্তগুলো নিয়ে কথা বলবো। সবাই খাতায় শিরোনাম দিবে দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। খাতায় শিরোনাম দিবে দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা অবস্থায় লেখো, কোন তড়িৎ বিশ্লেষের দ্রবণে দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে একাধিক ক্যাটায়ন ও অ্যানায়ন উপস্থিত থাকে। একাধিক ক্যাটায়ন ও অ্যানায়ন উপস্থিত থাকে। সেক্ষেত্রে ক্যাথোড ও অ্যানোডকে সেক্ষেত্রে ক্যাথোড ও অ্যানোডে কোন ক্যাটায়ন বা অ্যানায়নটি আগে গমন করবে তা তিনটি শর্ত দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোন ক্যাটায়ন বা অ্যানায়নটি আগে গমন করবে তা তিনটি শর্ত দ্বারা নিয়ন্ত্রিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিয়ম একটা লেখার আগে আমাদের একটা উদাহরণটা আগে দেখায় নেই, নিয়মটা লিখবো পরে। তোমরা আমাকে ডিসিশন দিবা আমি কি করব। সুপ্রিয় শিক্ষার্থী, উল্লেখযোগ্য কয়েকটি ক্যাটায়নের সক্রিয়তার ক্রম হলো এরকম। আমি সবগুলো দেখতেছি উল্লেখযোগ্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কয়েকটা উল্লেখযোগ্য ক্যাটায়নকে লিখলাম। তোমরা একটু ভুল বুঝবা না, একটু খেয়াল করো। এগুলো ক্যাটায়নটা আমি লিথিয়াম থেকে নিচের দিকে সিলভারে গেলাম। যদি ধাতু বলতাম তাহলে বলতাম লিথিয়াম সবচেয়ে সক্রিয় আর সিলভারটা এখানে সবচেয়ে কম সক্রিয়। কিন্তু আমি যখন ক্যাটায়ন বলবো, ধাতু বললে ধাতু ইলেকট্রন ত্যাগ করবে, ক্যাটায়ন বললে কিন্তু ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণের ব্যাপারটা যখন আসবে তখন যে ধাতু আয়নটি নিচে আছে সে কিন্তু আগে একটু গ্রহণ করতে চাইবে। তার মানে ইলেকট্রন ত্যাগ করার সময় যে সক্রিয় ধাতু সে আগে ত্যাগ করবে।
কিন্তু ইলেকট্রন গ্রহণ করার সময় যার সক্রিয়তা কম, যে নিচে, সে আগে গ্রহণ করবে। এই জন্য বলবো আমরা যে এই ক্যাটায়নের ক্ষেত্রে এরা যখন ক্যাথোডে যাবে, যখন তাদের সক্রিয়তা নিচের দিকে, তখন সে আয়নটি আগে ক্যাথোডে যাবে। একইভাবে আমি যদি এনআয়নকে সাজিয়ে লিখি, NO3 মাইনাস, SO4 2 মাইনাস, Cl মাইনাস, ব্রোমিন মাইনাস, আয়োডিন মাইনাস, OH মাইনাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরা হলো যাবে অ্যানোডে। আমি একইভাবে তোমাদেরকে বলতে পারি এই অ্যানোডের ক্ষেত্রে যে যার সক্রিয়তা উপরের দিকে আছে, সে দ্রুত ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। ত্যাগ করার সময় যে আয়নটি নিচে আছে, সে আগে ত্যাগ করবে। অনেকে বুঝতে চায় না এই কথাটা। তাহলে আমি তোমাদেরকে এখান থেকে একটা জিনিস লিখে দেব। এটা লেখার আগে তোমরা একটা পয়েন্টে লিখবে রোমান সংখ্যা শর্ত 1। শর্ত 1 দেখো, সক্রিয়তার ক্রমে যে আয়নের অবস্থান নিচের দিকে, সক্রিয়তার ক্রমে যে আয়নের অবস্থান নিচের দিকে, সেই আয়নটি প্রথমে ক্যাথোডে বা অ্যানোডে গমন করে, সে আয়নটি প্রথমে ক্যাথোডে বা অ্যানোডে গমন করে বিজারিত বা জারিত হবে। সে আয়নটি প্রথমে ক্যাথোডে বা অ্যানোডে গমন করে বিজারিত বা জারিত হবে। বিজারিত বা জারিত হবে। ওকে, তাহলে তোমরা এখন এই আয়নগুলো খাতায় লিখে রাখতে পারো। তাহলে তোমরা আমার কথাটা বুঝতে চেষ্টা করো। মনে করো, একটা উদাহরণ দিই, আমি পরে তোমাদের দেখাবো। মনে করো দ্রবণে ক্যাটায়নের ক্ষেত্রে উপস্থিত আছে সোডিয়াম প্লাস আর হলো হাইড্রোজেন প্লাস। কোন আয়নটা ক্যাথোডে আগে যাবে? তাহলে আমার এই শর্ত মতে যে নিচের দিকে আছে, আমি একটু মজা করে বলি, যে ছোট, যে দুর্বল, তাকে আগে দাও। ঠিক? তাহলে নিচে কি আছে? H প্লাস আগে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটা গল্প বলি, তোমরা বুঝবা। মনে করো স্যার, আমার 2টা ছেলে আছে। 2টা ছেলে, সকালবেলা ওকে নাস্তা খাওয়া দেওয়া হবে। ধরো যে ওরা কেউ নাস্তা নিচে খাবে না, তাদেরকে খাওয়িয়ে দিতে হবে। ওর আম্মু যদি ওকে খাওয়াই দেয়, তাহলে তারা খাবে। প্রশ্ন হলো, ওই দুজনের মধ্যে কাকে আগে খাওয়াবে? তোমরা হয়তো উত্তর দিতে আমাকে নর্মাল ক্লাসে, স্যার, যে ছোট তাকে আগে খাওয়া দেওয়া হোক। ব্যাপারটা এরকম। অর্থাৎ যার সক্রিয়তা কম, যে নিচে আছে, তাকে আগে খাওয়াবে। ঠিক একইভাবে যদি দ্রবণে Cl মাইনাস এবং OH মাইনাস থাকে, OH মাইনাসের যেহেতু সক্রিয়তা কম, যে ছোট, তাকে সে আগে যাবে। তবে মনে করো, আবার এমন কি হতে পারে না যে ছোট তাকে আগে খাওয়া দেওয়ার কথা, কিন্তু এর মধ্যে যার ধরো একজনের ক্ষুধা লাগছে বেশি, আরেকজনের ক্ষুধা কম লাগছে। মনে করো একজন রাত্রে খাই নাই, তাহলে ও ক্ষুধার্থ। তুমি বলবো যে স্যার, যার ক্ষুধা লাগছে তাকে আগে খাওয়ানো হতো উচিত। এমন তো হতে পারে যে ছোট, তারই ক্ষুধা লাগছে, তাহলে কিন্তু কথাই নাই। কিন্তু যদি বড় জনের ক্ষুধা লাগে, তখন কিন্তু ছোট জনকে না দিয়ে বড় জনকে দেওয়া উচিত। যদিও সে বড়, কিন্তু সে যেহেতু ক্ষুধার্থ, তাকে আগে খাওয়ানো উচিত। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমি কি শিখলাম? যদি কোনো দ্রবণে একাধিক ক্যাটায়ন বা অ্যানায়ন থাকে, তাহলে যার ঘনমাত্রা বেশি, অর্থাৎ
দ্রবণে যার আয়নের পরিমাণ বেশি সে আয়নটি আগে ক্যাথোডে বা অ্যানোডে যাবে। ধরো সোডিয়াম প্লাস এবং এইচ প্লাস দুজন আছে, এর মধ্যে এইচ প্লাসের ঘনমাত্রা বেশি, তাহলে তো কোনো কথাই নাই, সে এমনিও সক্রিয়তা কম আবার ঘনমাত্রাও বেশি। কিন্তু যদি ঘনমাত্রা বেশি হয় এইচ প্লাস সোডিয়াম প্লাসে, তাহলে কিন্তু যাওয়ার জন্য দাবিদার হয়ে যাবে কে? সোডিয়াম প্লাস। অর্থাৎ সক্রিয়তা অপেক্ষাও ঘনমাত্রা কার বেশি সেটা বেশি মুখ্য। খাতায় লেখো শর্ত 2। শর্ত 2, দ্রবণে যে আয়নের ঘনমাত্রা বেশি, দ্রবণে যে আয়নের ঘনমাত্রা বেশি সেই আয়নটি প্রথমে জারিত বা বিজারিত হবে। দ্রবণে যে আয়নের ঘনমাত্রা বেশি সে আয়নটি প্রথমে জারিত বা বিজারিত হবে। সে আয়নটি প্রথমে জারিত বা বিজারিত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা হলো গেল ঘনমাত্রা নিয়ে বললাম। সুপ্রিয় শিক্ষার্থী, মনে করো দুইটা ছেলের মধ্যে তুমি বলতেছো যে প্রথমে যে ছোট তাকে আগে খাওয়ানো উচিত, পরে বলতেছো না না যে ক্ষুধার্ত বেশি তাকে খাওয়ানো উচিত। মনে করো কথার কথা এই দুজনের মধ্যে একজনকে আমি নিয়ে বাসার বাইরে বা কোথাও যাব কাজে, তাহলে তুমি বলবো স্যার যাকে আপনি নিয়ে বাইরে যাবেন তাকে আগে খাওয়ানো উচিত, কারণ সে তো বাইরে চলে যাবে, তখন খাওয়ার সুযোগ পাবে না সে। তার মানে হতে পারে যে ছোট তারই ক্ষুধা বেশি, সেই বাইরে যাবে, তাহলে বড়জন খাওয়ানোর সুযোগ এখন নাই। অথবা যদি এমন হয় যে বড়জন বাইরে যাবে, বড়জন বড়, সে ক্ষুধার্ত নয়, কিন্তু বাইরে যাওয়ার কারণে সে আগে খাইতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, আমি তোমাদের যে কথাটা বলবো, এখন যদি মনে করো আমি তড়িৎদ্বার বা অ্যানোড বা ক্যাথোড হিসাবে যে দণ্ড নিয়েছি সেই দণ্ডের উপরেও কিন্তু নির্ভর করে যে কোন আয়নটি আগে যাবে। আগে কি এইচ প্লাস যাবে না সোডিয়াম যাবে? অর্থাৎ তড়িৎদ্বার কাকে পছন্দ করে, তড়িৎদ্বার কাকে চুজ করে, তার উপর নির্ভর করবে। আমি অগ্রিম বলছি, মনে রাখবা সক্রিয়তার ক্রমের নিচের চেয়েও ঘনমাত্রাটা বেশি গুরুত্বপূর্ণ। আবার ঘনমাত্রা থেকেও তড়িৎদ্বার কাকে পছন্দ করে সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। দেখো শর্ত 3, তড়িৎদ্বার হিসেবে কি পদার্থ ব্যবহার করা হচ্ছে তার উপরও তড়িৎদ্বারের জারণ বিজারণ বিক্রিয়া নির্ভর করে। তড়িৎদ্বারের জারণ বিজারণ বিক্রিয়া নির্ভর করে। যেমন তড়িৎদ্বার হিসেবে প্লাটিনাম দণ্ড ব্যবহার করলে, তড়িৎদ্বার হিসেবে প্লাটিনাম দণ্ড ব্যবহার করলে গ্যাসীয় পদার্থ H2, Cl2, O2 ইত্যাদি দমন করে। তড়িৎদ্বার হিসেবে গ্যাসীয় পদার্থ তড়িৎদ্বার হিসেবে প্লাটিনাম দণ্ড ব্যবহার করলে গ্যাসীয় পদার্থ হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন এবং অক্সিজেন গমন করে। এবং তড়িৎদ্বার হিসেবে মার্কারি বা পারদ ব্যবহার করলে, তড়িৎদ্বার হিসেবে মার্কারি বা পারদ ব্যবহার করলে সক্রিয় ধাতু সোডিয়াম তড়িৎদ্বারে প্রবেশ করে। তাছাড়া তড়িৎদ্বার হিসেবে লৌহদণ্ড বা আয়রন ব্যবহার করলে কোনো নির্দিষ্ট ধাতব আয়ন গমন করে না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা তড়িৎদ্বার হিসেবে কি দণ্ড ব্যবহার করেছি তার উপরেও কিন্তু তড়িৎ বিশ্লেষণ নির্ভর করছে। তাহলে এই 3টা শর্ত দ্বারা আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি দেখতে পারব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আগামী ক্লাসে দ্রবণের তড়িৎ বিশ্লেষণ নিয়ে কথা বলবো। তোমরা সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে
সুস্থ থাকার আশীর্বাদ কামনা করে আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।